যখন আমি ছোট ছিলাম তখন আমার পেরেন্টস আমাকে আমার দাদু ঠাকুমার বাড়িতে ছুটি কাটাতে পাঠাতো। এটা 2 সপ্তাহের একটা ভ্যাকেশন ছিল। প্রত্যেক গরমের ছুটিতে আমি তাদের বাড়ি যেতাম। তাদের বাড়িটা 40 একর জায়গার ভেতরের এক কোনায় করেছিল এবং চারিদিকে বড় বড় গাছপালায় ভরেছিল। আমার কাজিন ফ্রান্সিসকো আমার 2 সপ্তাহ ছুটি কাটানোর পরে সেখানে সে ছুটি কাটাতে আসতো। আমি জুলাইয়ের ফার্স্ট 2 সপ্তাহে তাদের বাড়িতে ছুটি কাটাতে যেতাম আর ফ্রান্সিসকো আগস্টের লাস্ট 2 সপ্তাহে যেত। বাড়িটা 3 তলা বিশিষ্ট। উপরের 3 তলাটা সেই সময় চিলেকোঠার মতো করে দেওয়া হয়েছিল। ওইখানে আমার বাবার ঘর ছিল যখন তিনি আমার মতো ছোট ছিলেন। আমি ওই 3rd ফ্লোরেই থাকতাম। ঘরের ভেতরে একটা জানালা ছিল যেটার থেকে বাড়ির পিছনের জঙ্গলটাকে খুব ভালো মতো দেখা যেত। আমার দাদু ঠাকুমা খুব তাড়াতাড়ি শুয়ে পড়তেন। বেশিরভাগ রাত 9টার আগেই তারা ঘুমিয়ে পড়তেন। ফলস্বরূপ আমাকেও ডিনার সেরে শুয়ে পড়তে হতো। আমার ঘুম আসতো না। আমি টর্চ জ্বালিয়ে হয় গল্পের বই পড়তাম বা গেম বয় নিয়ে খেলা করতাম। প্রথম গরমের ছুটিটা কোনো রকম ভালো মতো কেটে গেল, কিন্তু পরের বছর অর্থাৎ দ্বিতীয় গরমের ছুটিতে আমি আজব কিছু নোটিস করতে শুরু করি। প্রথম কয়েক রাত যখন আমি গল্পের বই পড়ছি তখন সিঁড়িতে কারোর পায়ের আওয়াজ শুনতে পাই। এটা খুবই ধীরে ধীরে আসছিল। মনে হচ্ছিল কেউ খুব চুপচাপ উপরে উঠে আসছে। আমি দেখি আমার ঘরের দরজার হাতলটা ঘোরে এবং 6 ইঞ্চি মতো দরজাটা খুলে যায়। যখন আমি দেখি দরজাটা খুলছে তখন আমি আমার টর্চ লাইট বন্ধ করে দেই আর ঘুমানোর ভান করতে থাকি। প্রথম দিকে আমার মনে হয় এটা আমার ঠাকুমা, যিনি আমাকে চেক করতে এসেছেন। আমার মনে হয় তিনি চিন্তা করবেন যদি দেখেন আমি না ঘুমিয়ে বই পড়ছি। তাই আমি শুয়ে পড়ার অভিনয় করতে থাকি। তারপর আমি আর কিছুই শুনতে পাই না, না কারোর পায়ের আওয়াজ আর না কোনো দরজা খোলার আওয়াজ। আমি বেশি না ভেবে ঘুমানোর চেষ্টা করি। পরের দিন সকালে আমি এই ঘটনাটা আমার দাদুকে বলি। তিনি বলেন এই বাড়িটা খুবই পুরানো, যার ফলে এইরকম আওয়াজ মাঝে মধ্যেই হয়ে চলে। আশেপাশের জঙ্গল থেকে অনেক ইঁদুর, রেকুনস, নানান কিছু বাড়িতে ঢুকে পড়ে, যারাই এই আওয়াজগুলো করে চলে। এই নিয়ে বেশি ভাবার দরকার নেই। আমি ভাবি এটা খুবই স্ট্রেঞ্জ একটা এক্সপ্লেনেশন, কারণ আমি স্পষ্ট দেখেছি দরজার হাতলটা ঘুরতে এবং সেটা 6 ইঞ্চি মতো খুলতে। কিন্তু আমি দাদুকে এইসব বলি না। আমার ঠাকুমা খুবই ধীর গতিতে হাঁটা চলা করেন, তাই আমি অ্যাজুম করে নিই যে এটা আমার ঠাকুমাই। এর 3 রাত পরে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় বলে আমার মনে হয়, কারণ আমার বিছানা কেঁপে চলেছিল। কোনো কেউ আমার বিছানার সামনে দাঁড়িয়েছিল। একটা কালো ঘন অন্ধকার। আমি বুঝে উঠতে পারি না এটা দাদু না ঠাকুমা। আমি ভয় পেয়ে যাই আর চোখ বন্ধ করে চুপচাপ 1 থেকে 100 গুনতে শুরু করি। যখন আমি পরে চোখ খুলি ওই ফিগারটা সেখান থেকে চলে গিয়েছিল। আমি মনে মনে ঠিক করি এটা একটা দুঃস্বপ্ন। পরের দিন সকালে যখন আমি উঠি তখন দেখি আমার ক্লজেটের দরজাটা খোলা। আমার স্পষ্ট মনে আছে আগের রাতে দরজাটা বন্ধ ছিল। আমার মনে হতে থাকে আমার ঠাকুমা রাতে আমার উপর নজর রেখে চলেছে। কিন্তু কেন? এটাই একমাত্র সেই সময় আমার কাছে এক্সপ্লেনেশন ছিল যে এই সমস্ত কিছুর পিছনে আমার ঠাকুমা রয়েছে। এটা ভয়ঙ্কর এক এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু এই ঘটনাটা এইবার আর আমি আমার দাদুকে বলিনি। এই ঠিক সিমিলার ঘটনা ওই পুরো 2 সপ্তাহ ধরে চলতে থাকে। এবার যখন আমার বাড়ি ফেরার পালা তখন আমি খুবই রিলিফ ফিল করি। যখন আমার মা আমাকে নিতে আসে তখন আমি তাকে সমস্তটা খুলে বলি। তিনি হাসেন এবং বলেন এটা অসম্ভব, কারণ ঠাকুমা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন আর তার ওঠার কোনো চান্সই নেই। তিনি বলেন আমার এই সমস্ত কিছু কল্পনা মাত্র। যেহেতু এই পুরনো বাড়িটা বেশ ক্রিপি দেখতে, সেহেতু আমার মাথায় এটা নিয়ে নানান কল্পনার সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন যে ফ্রান্সিসকোও তো সেখানে থাকে, কই সে তো কোনো কমপ্লেন করে না। এটা শুনে আমার মনে হয় হয়তো সত্যি এই সমস্ত কিছু আমার কল্পনা ছাড়া আর কিছুই না। আমি এরপর পরের বছর আবার গরমের ছুটিতে থাকতে আসি আর আবার সেম ঘটনা ঘটে। আমি কখনোই ওই অন্ধকারে আমার ঠাকুমার মুখ দেখিনি, কিন্তু আমি মনে মনে জানতাম যে এটা তিনি। আমি এবার তাড়াতাড়ি শুয়ে পড়তাম যাতে রাতে আমি না উঠে পড়ি। বছর কেটে যায়। আমার সার্টেন এজ হয়ে যাওয়ায় আমার পেরেন্টস এবার আমাকে তাদের বাড়িতে পাঠানো বন্ধ করে দেয়, যেটা আমাকে খুবই রিলিফ দেয়। আমি যখন কলেজে তখন আমার দাদু ঠাকুমা মারা যায়। পরে তাদের ফিউনারেলে আমরা সবাই যাই।
যেখানে নানান আত্মীয়দের সাথে দেখা হয়, যাদেরকে আমি বহুদিন দেখিনি। এই রকমেরই একজন আত্মীয় হলো ফ্রান্সিসকো, যে খুব একটা কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করছিল না। ফ্রান্সিসকো আর আমি সেম এজেরই। তার সাথে কথা বলতেই আমি বুঝতে পারলাম যে আমরা বয়সে এক হলেও আমাদের মধ্যে কমন কিছু নেই। আমরা দুজনেই যেহেতু একই সময় ওই বাড়িতে কাটিয়েছি, সেহেতু আমি তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলাম। আমি তাকে আমার ওই বাড়িতে থাকার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম, যেমন ওই পায়ের আওয়াজ, ওই কালো ছায়ামূর্তি, ক্লজেট ডোর ইত্যাদি। এমনকি আমার থিওরিটার বিষয়েও তাকে জানাই যে এই সমস্ত কিছুর পিছনে আমাদের ঠাকুমা ছিল। আমি ভাবছিলাম সে আমার কথাই হেসে উঠবে বা হয়তো আমার কথাই একমত হবে, কিন্তু আমি ভুল ছিলাম। কোনো এক্সপ্রেশন না দিয়ে সে বলে, আমি কখনোই ওই জিনিসটাকে ভুলতে পারবো না, ওই জিনিসটা আমাকে টাচ করেছিল। আমি তার কথাগুলো শুনে চলি। সেও আমার মতো সেম ফিগারকে দাঁড়িয়ে থাকতে দেখেছে, কিন্তু ওই জিনিসটা যেমন আমাকে শুধু দেখে চলতো, ফ্রান্সিসকোকে সে টাচ করেছিল। মাঝে মধ্যে ওই জিনিস ফ্রান্সিসকোর মুখে হাত বোলাতো। সে বলে যে সে ওই সময় চোখ বন্ধ করে শুয়ে থাকতো, ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যেত। আমি তাকে জিজ্ঞাসা করি যে সে কিভাবে জানলো যে এটা আমাদের দাদু ঠাকুমা নয়। তখন সে বলে, এটা তো জানারই কথা। যে জিনিসটা তাকে টাচ করত তার হাত খুবই এবড়ো খেবড়ো খোঁচা খোঁচা ছিল, যেটা আমাদের দাদু ঠাকুমা কারুরই ছিল না। আমি অবাক ও ভীত হয়ে তার দিকে তাকিয়ে থাকি। আমি বিশ্বাস করতে পারছি না যে সে কি বলে চলেছে। কেন সে এইসব কথা এতদিন কাউকে বলেনি? আমি তাকে এইটা জিজ্ঞাসা করতেই সে বলে যে সে বলেছে। সে তার মাকে অনেকবার বলেছে, কিন্তু তার মা তার কোনো কথাই বিশ্বাস করেনি এবং এই বিষয়ে কথা বললেই তার মা রেগে যেত, যার কারণে সে তার মাকে এই বিষয়ে বলা বন্ধ করে দিয়েছিল। সে এইসব থেকে বাঁচার জন্য চোখ বন্ধ করে পড়ে থাকতো যতক্ষণ না ওই ছায়ামূর্তি ঘর থেকে বেরিয়ে যেত। সে কাঁপা গলাতে এই সমস্ত কিছু বলে চলেছিল। এবার আমি আর ফ্রান্সিসকো কথা বলা বন্ধ করে দেই, আর আমরা দুজনেই যেন ওই রাতগুলো এবার ভুলতে চাই। আমাদের ছোটবেলায় আমরা যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা আমাদের এক্সপ্লেনেশনের বাইরে। আমার বয়স যখন 9 বছর, তখন আমি আমার পেরেন্টসদের সাথে একটা ন্যারো টাউন হাউসে বসবাস করতাম। আমরা যে বাড়িতে থাকতাম ঠিক সেই রকমই দেখতে একটি বাড়ি আমাদের পাশেই ছিল, যেখানে মিস্টার আর মিসেস মার্ফি থাকতেন। আমাদেরও তাদের বাড়ি এত কাছাকাছি ছিল যে আমি 3rd ফ্লোর থেকে তাদের বাড়ির 3rd ফ্লোরের ভেতরে দেখতে পেতাম। খুব জোর 20 ফিট দূরত্ব হবে। আমার বেডরুম 3rd ফ্লোরেই ছিল। আমি মাঝে মধ্যেই আমার ঘরের জানালা দিয়ে ওই 3rd ফ্লোরে তাকিয়ে থাকতাম, যদিও সেখানে কেউই থাকতো না। কিন্তু একদিন আমি ওখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এটা একটা মেয়ে ছিল। তাকে দেখতে আমারই বয়সের মনে হচ্ছিল। তার চেহারা বেশ ছিমছাম ছিল। তাছাড়াও তাকে দেখতে শ্যামবর্ণ এবং তার কালো বিনুনি করা চুল ছিল। তার বিষয়ে আরও একটা কথা আমার মনে আছে যে সে একটা হলুদ রঙের সোয়েটার পরে থাকতো। সে ওই 3rd ফ্লোরের জানালা দিয়ে আমাকে হাই করে। আমিও তার উত্তরে হাত নাড়াই। এরপরে আমি প্রতিদিন স্কুল থেকে ফিরে তাকে হাই করতাম। সে প্রতিদিন 3:30 ওইখানে দাঁড়িয়ে থাকতো। সে হয়তো আমার জন্যই অপেক্ষা করত। মেয়েটি সেম হলুদ রঙের সোয়েটার পরে থাকতো। আমরা জানালা দিয়েই নানান গেমস খেলতাম। সে নানান ছবি এঁকে তুলে ধরত, আর আমি সেগুলোকে গেস করতাম। আমি তাকে আমার হোমওয়ার্ক দেখাতাম, আর সেটা দেখে সে কখনো থামস আপ করত বা থামস ডাউন করত। গরমকালে আমি আমার ঘরের জানালা খুলে তার সাথে কথা বলার চেষ্টা করতাম, কিন্তু সে কখনোই তার ঘরের জানালা খুলতো না। সে শুধু হাসতো এবং নিজের কানের কাছে হাত এনে ইশারা করত যে সে কিছুই শুনতে পাচ্ছে না। আমি ফিগার আউট করি যে হয়তো তার পেরেন্টস খুবই স্ট্রিক্ট, যার কারণে সে জানালা খোলার অনুমতি পায় না। একদিন আমি আমার মাকে ওই মেয়েটির বিষয়ে জিজ্ঞাসা করি। আমার মা বলেন যে ওইখানে মিস্টার এবং মিসেস মার্ফি থাকেন। তারা বয়স্ক কাপল এবং তাদের কোনো ছেলে মেয়ে নেই। আমি ওই মেয়েটির বিষয়ে জিজ্ঞাসা করি। সেটা শুনে তিনি বলেন হয়তো তাদের কোনো নাতনি থাকতে এসেছে। এটা শুনে আমি একটু হতাশ হই, কারণ যদি সেই মেয়েটি কিছুদিনের জন্য সেখানে আসে তাহলে সে একদিন তার বাড়ি চলে যাবে। কিন্তু সে যায় না। সে অলমোস্ট প্রতিদিন সেখানে দাঁড়িয়ে থাকে, এক্স্যাক্টলি সেম টাইম। আমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা নিজেদের মতন করে নানান গেমস খেলতে থাকি।
কিছু সপ্তাহ পরে ঠিক রাত 2টোর সময় জানালায় বাড়ি দেওয়ার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে জানালার কাছে যাই আর দেখি ওই মেয়েটি, সে তার ঘরের জানালায় বাড়ি দিয়ে চলেছে। এটা দেখে আমি অবাক হয়ে যাই, কারণ তাকে আমি একটা নির্দিষ্ট সময় ছাড়া আর কখনোই দেখিনি। সে হাসছে না, সে কোনো কিছুর দিকে ইশারা করে চলেছে যেটা আমি দেখতে পাচ্ছি না। সে আমার কাছে কোনো কিছুর জন্য অনুরোধ করে চলেছে। আমি বুঝতে পারি না সে কি চাই, কিন্তু এই সমস্ত কিছুতে আমার ভীষণ ভয় করে। আমি নিজের বিছানায় এসে আবার শুয়ে পড়ি। জানালায় ধাক্কা দেওয়া বেশ কিছু মিনিট ধরে চলতে থাকে, তারপর থেমে যায়। এরপরে সে 3 দিন আর জানালার কাছে আসে না। আমার এবার চিন্তা হয় যে আমি তাকে আপসেট করে দিইনি তো। কিন্তু চতুর্থ রাতে ওই ধাক্কার আওয়াজ আবার হতে থাকে। এবার সে দুহাত দিয়ে ধাক্কা দিয়ে চলে, তার মুখ নড়ে চলে যেন সে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু জানালা বন্ধ থাকায় কোনো কিছুই শোনা যায় না। তার মুখের শ্বাস প্রশ্বাস কাঁচের জানালায় ফগের সৃষ্টি করে, যেটা খুবই আজব, কারণ এখন মে চলছিল আর বেশ গরম পরিবেশ ছিল। সে একই কথা বলে চলে, যেটুকু আমি বুঝতে পারি সে বলে চলে হেল্প মি। তারপর সে পিছনে সরে যায়, আর তখন আমি এমন কিছু দেখি যেটা আমাকে ফ্রিক আউট করে তোলে। তার সোয়েটারে একটা কালচে লাল রঙের দাগ। আমি কাঁদতে কাঁদতে ছুটে আমার মা বাবার ঘরে ঢুকে পড়ি। আমার বাবা ছুটে আমার ঘরে আসে এবং জানালা দিয়ে দেখে, কিন্তু ওই মেয়েটির ঘরের লাইট বন্ধ এবং মেয়েটিও আর জানালার কাছে নেই। আমার পেরেন্টস আমাকে বলে যে এটা একটা নাইটমেয়ার এবং আমাকে শুয়ে পড়তে বলে। পরের দিন দুপুরবেলা যখন মেয়েটি জানালার কাছে অ্যাপিয়ার হয় না, তখন আমি তাদের বাড়ির বেড়া টপকে ওদের বাড়িতে ঢোকার চেষ্টা করি, কিন্তু মিসেস মার্ফি আমাকে দেখে ফেলে। আমি তার দিকে তাকিয়ে হাসি। তিনিও আমাকে দেখে খুবই খুশি হন, যদিও আমরা এর আগে কখনো একে অপরকে দেখিনি। আমি তাকে ওই 3rd ফ্লোরের মেয়েটার কথা জিজ্ঞাসা করি। তিনি এবার হাসা বন্ধ করে দেন এবং একটা চেয়ারে গিয়ে বসেন। তার যেভাবে হাসি মুখ গম্ভীর হয়ে যায় সেটা দেখে আমার ভয় হয়। তিনি আমাকে জিজ্ঞাসা করেন আমি কবে থেকে ওই মেয়েটাকে দেখছি। আমি বলি কিছু সপ্তাহ মতন। তিনি বলেন মেয়েটা দেখতে কেমন, আর তার উত্তরে আমি মেয়েটিকে ডেসক্রাইব করি। তার কালো চুল এবং হলুদ সোয়েটার, আর সে কখনোই তার জানালা খোলে না। এবার মিসেস মার্ফি আমাকে আমার বাড়ির ভেতর চলে যেতে বলেন। আমি ভাবি আমি কিছু ভুল করলাম নাকি। আমি চুপচাপ আমার বাড়ি ফিরে আসি। ওই দিনই বাড়িতে বেশ কিছু পরিবর্তন হয়। আমার স্পষ্ট মনে আছে মিসেস মার্ফি আমার মাকে কল করেন। আমার পেরেন্টস আমার বিছানাপত্র অন্য ঘরে শিফট করে দেন। তারা ওই ঘরের জানালায় মোটা পর্দা লাগিয়ে দেন। আমি যখন তাদের জিজ্ঞাসা করি তারা কেন এইরকম করছে, তারা তার উত্তরে আমাকে বলে আমার ভালো ঘুমের জন্য তারা এইরকম করছে। কিন্তু আমি ভেতর ভেতর জানতাম কোনো কিছু একটা হয়েছে। পরের দিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় আমার মা আমাকে জানালা দিয়ে কারোর সাথে খেলতে মানা করে দেন। যখন আমি জিজ্ঞাসা করি কেন, তখন তিনি বলেন আমার বয়সে কাল্পনিক বন্ধু থাকা উচিত নয়। আমি বলি ওই মেয়েটি কাল্পনিক নয়, আমি তাকে 1 মাস ধরে দেখে চলেছি। কিন্তু আমার মা রেগে আমাকে জানালার কাছে যেতে মানা করে দেয়। আমি যথেষ্ট কনফিউজ হয়ে পড়ি, কেউই আমাকে কিছু এক্সপ্লেন করে না। ওই মেয়েটিকে এরপরে আর কোনোদিনও দেখতে পাইনি। আমরা 1 বছর পরে ওই বাড়ি ছেড়ে অন্য একটা জায়গায় মুভ করে যাই। আমি যখন হাই স্কুলে, তখন আমার মা আমাকে শেষ পর্যন্ত এক্সপ্লেন করেন যেটা মিসেস মার্ফি আমার মাকে বলেছেন। মিসেস মার্ফি বলেছিলেন ওই বাড়ির যে প্রিভিয়াস ওনার ছিল তাদের একটা মেয়ে ছিল যার নাম জেনা। যখন জেনার বয়স 11 বছর, তখন তার বাড়ির সামনে এক গাড়ির ধাক্কায় তার মৃত্যু ঘটে। সে স্কুল থেকে ফিরছিল আর সে ওই হলুদ সোয়েটার পরেছিল। এরপরে ওই পরিবার এই বাড়ি বিক্রি করে সেখান থেকে চলে যায়। তারপর মার্ফি কাপল এই বাড়িটিকে কিনে নেয়। তারা 3rd ফ্লোরটা ইউজ করার চেষ্টা করে, কিন্তু আজব ঘটনা ঘটায় তারা 3rd ফ্লোরটা সিল করে দেন। মিসেস মার্ফি খুবই স্পিরিচুয়াল একজন মহিলা, আর যখন তিনি আমার মুখে ওইসব কথাগুলো শোনে তখন তৎক্ষণাৎ আমার মাকে সাবধান করেন। এখন আমি 34 বছরের। আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির বেডরুমের জানালা পাশের বাড়ির জানালার দিকে নেই, আর আমি রাখতেও চাই না। আমার ওই জানালা ঘিরে ফোবিয়ার মতন হয়ে গিয়েছে। আমার চোখের সামনে এখনো মাঝে মধ্যে ওই মেয়েটির মুখ ভেসে ওঠে। এত বছর হয়ে যাওয়ার পরও আমি তাকে ভুলতে পারিনি, আর হয়তো ভুলতেও পারবো না। এই ছিল আমার জীবনে ঘটা এক আজব ঘটনা।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।